হ্যালো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সি প্রোগ্রামের সেকেন্ড ক্লাস। আজকে এখানে আমরা ইনস্ট্রাকশনস নিয়ে আলোচনা করব। আমরা জানব ইনস্ট্রাকশনস কাকে বলে এবং কিভাবে কাজ করে। ওকে, অলরেডি আমরা কিভাবে স্মল প্রোগ্রাম লিখতে হয় সেটা দেখেছি। সো সেখান থেকেই আমরা দেখতে পাবো যে সেখানে আমরা অলরেডি ইনস্ট্রাকশনসটা ইউজ করেছি। তো কি সেই ইনস্ট্রাকশন? তো সেটা যদি প্রোগ্রামটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে প্রোগ্রাম মানে কি। প্রোগ্রাম মানে কম্পিউটারকে কিছু করতে বলা হচ্ছে, মানে ওকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তাই না? ইনস্ট্রাকশন মানে তো সেটাই বোঝায় যে কিছু করতে বলা। তো আমরা যে প্রত্যেকটা লাইনে লিখি যে হ্যাঁ এরপরে এটা করো, এটা অ্যাসাইন করো, এই ভেরিয়েবল এটা দাও, তারপরে এই প্রিন্টএফ করো, এই সব কিছুই কিন্তু আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো ইনস্ট্রাকশন ছাড়া কিন্তু প্রোগ্রামের কোনো মানে দাঁড়ায় না। তো আমরা শিখব ইনস্ট্রাকশনস কয় প্রকার। আমরা এখানে 3 প্রকারের ইনস্ট্রাকশনস আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডিক্লারেশন ইনস্ট্রাকশন। ডিক্লারেশন ইনস্ট্রাকশনে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে ভেরিয়েবল যেগুলো হয় সেগুলোকে আগে ডিক্লেয়ার করে দিই। যেমন তোমরা দেখেছো আর কি, যে ইন্ট এ বি এইভাবে আমরা লিখি, তো ওইটা হচ্ছে টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন। নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, মানে যেখানে অপারেশনগুলো করা হয়। যেমন আমরা লিখি এ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এই টাইপের যে অ্যারিথমেটিক অপারেশনগুলো করা হয় সেগুলো হচ্ছে বেসিক্যালি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস। তারপরে হচ্ছে কন্ট্রোল ইনস্ট্রাকশন। কন্ট্রোল ইনস্ট্রাকশনে যেটা করা হয় সেটা হচ্ছে যে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলোর কোনটা আগে করব কোনটা পরে করব, আদৌ কোনটা করব কি করব না, সো এই জিনিসগুলো কন্ট্রোল করা যায়। তো তার জন্য আলাদা করে ইনস্ট্রাকশন দিতে হয়। যেমন উদাহরণ হিসাবে বলা যায় ইফ, ইফ এলস, ফর লুপ, হোয়াইল লুপ, সুইচ কেস, এই ধরনের জিনিসগুলো আমরা পরে শিখব। সেগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো সেইগুলো আমরা পরে অবভিয়াসলি সেগুলো দেখব। ওকে, এরপরে আমরা আজকের এই চ্যাপ্টারটাই মূলত আমরা পার্ট বি করব, মানে টাইপ ডিক্লারেশনটা সম্পর্কে আমরা জানবো এবং অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন সম্পর্কে আমরা জানবো। ওকে, কন্ট্রোল ইনস্ট্রাকশন সম্পর্কে আজকে আলোচনা হবে না, এটা পরে আলোচনা হবে। তো প্রথমেই আমরা দেখে নিই টাইপ ডিক্লারেশন। অলরেডি আমরা আমাদের আগের প্রোগ্রামে ইউজ করেছি, তো কোনো অসুবিধা হবে না বুঝতে। দেখো, মেইন ফাংশন যেখানে শুরু হচ্ছে তারপরেই কিন্তু আমরা ডিক্লারেশনটা করি। যেমন ইন্ট, এখানে যেমন বেসিক্যালি বেসিক স্যালারি বলতে এখানে মিন করছে, তার ফ্লোট আরএস, মানে বিভিন্ন রকমের ভেরিয়েবল আমরা এখানে কি করছি, ডিক্লারেশন করছি। তো ডিক্লারেশন কতভাবে করা যায় তার কিছু নমুনা এখানে দেওয়া আছে। যেমন ডিক্লারেশনের সঙ্গে সঙ্গে আমরা ভেরিয়েবলটার মানে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারি। সে যেটাকে বলা ইনিশিয়াল ভ্যালু দেওয়াটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, এই ওয়ার্ডটা খেয়াল করবে, ইনিশিয়ালাইজেশন। সো যেমন এখানে আমি আয়ের ভ্যালু ডিক্লারেশনও করছি, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি যে আয়ের ভ্যালু 10, পরে এটা চেঞ্জও হতে পারে, বাট 10টা দিয়ে ইনিশিয়াল ভ্যালু দেওয়া হলো, যে এর ইনিশিয়াল ভ্যালু দেওয়া হলো 25, এইভাবে আমরা এটা দিতে পারি। তারপরে ফ্লোটের ক্ষেত্রে দেখো, এর ভ্যালু 1.5 দেওয়া হলো, বি এর ভ্যালু ডাইরেক্টলি কোনো একটা ভ্যালু না দিয়ে একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া হলো। এগুলোকে বলা হয় এক্সপ্রেশন, মানে যেটা কম্পিউটার মানে নিজে ক্যালকুলেট করে একটা যেটা হবে সেই ভ্যালুটা বিকে দিয়ে দেওয়া হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাইরেক্টলি ভ্যালু না দিয়ে আমরা এক্সপ্রেশনও দিতে পারি। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে ডিক্লারেশন করার সময় যে ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা এক্সপ্রেশনও ব্যবহার করতে পারি।
নেক্সট, এবার অনেক সময় দেখা যায় যে আমরা যে অর্ডারে ভেরিয়েবলগুলো লিখি, অর্ডারটা অনেক সময় মানে অর্ডারটা ম্যাটার করে, অনেক সময় করে না। যেমন এখানে যদি দেখি যে আয়ের ভ্যালু আগে 10 লিখেছি, জে এর ভ্যালু 25 লিখেছি, আমি যদি যেটাকে আগে লিখতাম আইটাকে পরে লিখতাম কোনো সমস্যা হতো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন এই এক্সপ্রেশনটা যদি আমরা দেখি যে a ইকোয়াস টু 1.5, b ইকোয়াস টু a প্লাস, কারণ এটা অলরেডি আগে ডিফাইন্ড হয়ে গেছে, সুতরাং আমি যদি এখানে b ইকোয়াস টু a লিখি তাহলে কম্পিউটার বুঝবে যে a বলতে 1.5 বোঝাচ্ছে, তো কোনো সমস্যা এখানে কিন্তু নেই। কিন্তু যদি আমরা এইটা লিখি, প্রথমেই যদি আমি লিখি যে b ইকুয়ালস টু a প্লাস 3.1, তাহলে কম্পিউটার কিন্তু ঘাবড়ে যাবে। তখন কম্পিউটার প্রথমে বলে আরে এটা কি, কারণ এর তো আগে কিছু বলা নেই, এটা পরে বলা আছে কিন্তু আগে কিছু বলা নেই। কারণ কম্পিউটার যখন এটাকে এভ্যালুয়েট করবে ও কিন্তু প্রথম থেকে স্টার্ট করবে, ও কিন্তু আগে কি আছে না আছে সেটা তো পরে দেখতে পাবে, মানে আগে দেখতে পাবে না। সো এখানে ও যখনই এ দেখবে তখনই কিন্তু ও ঘাবড়ে যাবে, তখন এটা কিন্তু এটা এইভাবে চলবে না। সেই জন্যই এক্ষেত্রে কিন্তু অর্ডারটা ইম্পর্টেন্ট, আমাকে এ ইকুয়ালস টু 1.5টা আগে ব্যবহার করা উচিত, তারপরে বিটাকে ব্যবহার করা উচিত, তাহলে কোনো সমস্যা হবে না। সো যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে ইউজ করতে চাই তখন সেটা মাথায় রাখতে হবে যেন আগে থেকে সেটা ডিফাইন্ড থাকে। সো এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখতে পারি যে এইভাবে যখন আমরা লিখি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ইকুয়ালস টু 10, এটা চলতে পারে কারণ অলরেডি আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, এটার মানে বোঝাবে। আচ্ছা, এই ইকুয়ালস টু যখন অনেকগুলো থাকে তখন কিভাবে কাজ করে সেটা আমরা একটু আলোচনা করে নিই। এটা এইভাবে কাজ করবে যে প্রথমে সি এর ভ্যালু 10 হবে, মানে ডান দিক থেকে ইকুয়ালিটিগুলো কাজ করবে, মানে ডান দিক থেকে বাঁ দিকে, মানে প্রথমে সি এর ভ্যালু 10 হবে, তারপরে বি এর সঙ্গে সি এর যেটা 10 ভ্যালু, তাহলে সেই 10 ভ্যালুটা আবার বি এর সঙ্গে অ্যাসাইন হবে, তাহলে বি এর মধ্যে এখন 10 আছে, তারপর সেটা এর মধ্যে অ্যাসাইন হবে, তাহলে মানে ডান দিক থেকে বাঁ দিকে কাজটা করবে। ইকুয়ালিটির ক্ষেত্রে সব সময় যে ডান দিক থেকে বাঁ দিকে করবে তা নয়, তো ইকুয়ালিটির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ডান দিক থেকে বাঁ দিকে কাজ করে, এটা পারলে তুমি লিখে রাখতে পারো তোমরা। কিন্তু যদি আমরা শুরুতেই ইন্ট লিখে এই লাইনটা লিখতাম তাহলে কিন্তু সমস্যা হতো, কারণ এখানে ও তখন কনফিউজ হয়ে যেত। ঠিক আছে, তো এই লাইনটা এইভাবে কিন্তু এখানে করা যাবে না। ওকে, নেক্সট এবার আমরা জানবো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। তাহলে ডিক্লারেশন সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল। অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনে কিন্তু অনেক গল্প আছে। তো বলতে গেলে আজকের পুরো চ্যাপ্টারটাই কিন্তু এই অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের উপরেই বেস্ট। দেখো এখানে অনেকগুলো অপারেশন আছে, যেমন প্লাস, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন মানে স্টার দিয়ে আমরা লিখি, ডিভিশন, আরেকটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটাকে বলা হচ্ছে মানে ওটা হচ্ছে রিমাইন্ডার ফাংশন বলা যেতে পারে, রিমাইন্ডার অপারেটর। আমরা দেখব এক্সাম্পল দেখব যখন প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে আমরা এক্সাম্পলগুলো দেখব। আচ্ছা, এখানে দেখি এখানে এডিটা হচ্ছে তোমার ইন্টিজার ভেরিয়েবল, কেওটি ডেটা আলফা, অ্যাকচুয়ালি এটা ডেল্টা হতো হয়তো, বিটা গামা, এটা অ্যাকচুয়ালি কট বোঝাচ্ছে। তো এগুলো তোমার বিভিন্ন রকম ভ্যালু দেওয়া আছে, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে আগেরগুলো ইউজ করে। সো একটা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপারেশন ইউজ করা হয়েছে। তো অপারেশনগুলো কিভাবে কাজ করে, আমরা যে সরল করি, সেখানে আমরা যে বদমাস রুল ইউজ করি সেইটা কিন্তু এখানে খাটে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে কম্পিউটারে যে অপারেশনগুলো হয় তাদের কিন্তু আলাদাভাবে হয়। তো সেই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে আমরা প্রোগ্রাম লিখতে গিয়ে ভুল হয়ে যাবে।
মানে আমরা ভাববো এক, কম্পিউটার আরেকটা ভ্যালু দেবে। তো সেই জন্য আমাদেরকে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো এই যে স্টার মানে গুণ, ডিভিশন, সাবট্রাকশন, তারপরে হচ্ছে অ্যাডিশন, এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কি বলা হচ্ছে? অ্যারিথমেটিক অপারেটর বলা হচ্ছে। আর এই ইকুয়ালিটি সাইনটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করছি, তো ইকুয়ালিটিটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছে। আর এই যে 2, 5 এগুলো যে ভ্যালুগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, যেখানে কোনো পয়েন্ট নেই। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে ইন্টিজার কনস্ট্যান্টের ক্ষেত্রে কি হয়, আর রিয়েলের ক্ষেত্রে আমাকে ডেসিমাল পয়েন্টটা দিতেই হবে কম্পালসারিলি, এর আগের দিন আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এখানে এডিটা ইন্টিজার ভেরিয়েবল, এগুলো হচ্ছে রিয়েল ভেরিয়েবল। যেগুলোকে রিয়েল ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করি? ফ্লোট লিখে, FLOAT, ফ্লোট লিখে আমরা ডিক্লেয়ার করি। তুমি দেখতে পাচ্ছ এখানে যে FLOAT, ফ্লোট দিয়ে এই ভেরিয়েবলটা আমরা রিয়েল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, মানে যেগুলো ফ্র্যাকশনাল ভ্যালুগুলো নিতে পারে। ওকে, এবার এই যে ভেরিয়েবলগুলো আর কনস্ট্যান্টগুলো, এদেরকে একসঙ্গে বলা হচ্ছে অপারেন্ডস। কি বলা হচ্ছে? অপারেন্ডস, মানে যাদের উপরে আমরা অপারেশনগুলো করতে পারি সেগুলোকে বলা হচ্ছে অপারেন্ড। আর অপারেটর হচ্ছে ওই যে প্লাস মাইনাস, এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। তাহলে এই স্টেটমেন্টটা ভালো করে যদি পড়া যায় যে হোয়াইল এক্সিকিউটিং অ্যান অ্যারিথমেটিক স্টেটমেন্ট, দ্য অপারেন্ডস অন দ্য রাইট হ্যান্ড সাইড আর অপারেটেড upon by the arithmetic operators, and the result is then assigned using the assignment operator to the variable on the left hand side. ওকে, এবার চলে আসি যে অ্যারিথমেটিক স্টেটমেন্ট 3 ধরনের হতে পারে। সেটা কি? খুব ভালো করে বুঝতে হবে। ইন্টিজার মোড অ্যারিথমেটিক স্টেটমেন্ট, মানে সব কিছু এখানে ইন্টিজার। হ্যাঁ, মানে এখানে দেখতে পাচ্ছ তোমার ভেরিয়েবলটা, এগুলো ইন্টিজার ভেরিয়েবল, এখানে যেগুলো যোগ হচ্ছে সবই ইন্টিজার, এইখানে এইটা ইন্টিজার, গুণ ইন্টিজার, যোগ যেটা হচ্ছে সেটাও ইন্টিজার, সব কিছু ইন্টিজারের মধ্যেই সীমাবদ্ধ। এটা হলো ইন্টিজার মোড, মানে এভরিথিং ইজ ইন্টিজার। রিয়েল মোডে সব কিছু রিয়েল, তা দেখতে পাচ্ছ এগুলো সব কিছু রিয়েল, ভেরিয়েবল রিয়েল, ভ্যালুগুলো মানে যেগুলোকে কনস্ট্যান্ট আমরা বলছি সেগুলোও রিয়েল, এগুলো রিয়েল, এগুলো রিয়েল, সব কিছু এখানে রিয়েল। ওকে, তো রিয়েলে কোনো সমস্যা নেই, ইন্টিজারেও সমস্যা নেই। সমস্যা কোথায় হয়? সমস্যা হয় যখন আমরা মিক্সড অপারেটর ইউজ করব, মানে মিক্সড মোডে যখন ইউজ করব, মানে সেখানে ইন্টিজার রিয়েল একসঙ্গে থাকবে, তখন কিন্তু কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? ওকে, এখানে আমার কিছু ফ্লোট ভেরিয়েবল আছে, কিছু ইন্টিজার ভেরিয়েবল আছে। এখানে এসআইটা দেখো, এখানে ইন্টিজার, এই ফ্লোট ভেরিয়েবল, এটা ফ্লোট। এখানে কি আছে? প্রিন্স, এটাও ফ্লোট, এটা ফ্লোট, এটাও ফ্লোট, ডিভাইডেড বাই ফ্লোট। সো এটা এটা পুরোপুরি কিন্তু ফ্লোট, মানে রিয়েল মোডে থাকছে। এবার অ্যাভারেজ যেটা আছে সেটাও আমার ফ্লোট। এখানে আবার এ বি সি এগুলো আবার ইন্টিজার। তো এখানে ইন্টিজার ভেরিয়েবল, নামটাও ইন্টিজার, সো ওকে আমরা ইন্টিজার দিয়ে ডিভাইড করছি। সো আলটিমেটলি এই জিনিসটা কিন্তু ইন্টিজার, কিন্তু যখন সেভ হচ্ছে সেটা একটা রিয়েল ভেরিয়েবলে সেভ হচ্ছে। তো ইন্টিজার ভ্যালু রিয়েল ভেরিয়েবলে সেভ হচ্ছে, তখন কিভাবে হবে? এটা একটা কোশ্চেন মার্ক এখানে থাকলো যে ইন্টিজার ভ্যালু রিয়েল ভেরিয়েবলে কিভাবে সেভ হবে। তো এটা আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা চলে আসি অনলাইন প্রোগ্রামে। ওকে, তো খুব সহজ একটা জিনিস আমরা করব, যে ধরো একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, একটা ফ্লোট নিলাম বি,
আচ্ছা, ধরো বি ইন্টিজারে এতে আমরা না বিতে ধরো 10 ডিফাইন করলাম, তা 10টা ইন্টিজার, বিটা কিন্তু রিয়েল ভেরিয়েবল, 10টা কিন্তু ইন্টিজার। তো এখানে বি যখন আমি করলাম, এবার যদি আমি প্রিন্ট করি তাহলে পার্সেন্টেজ আমাকে কি দিতে হবে, আমি বিটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে পার্সেন্টেজ এফ দিতে হবে, এফ ফর ফ্লোট, যেহেতু বিটা ফ্লোট সেই জন্য আমাকে এটা দিতে হবে, কমা বি এর ভ্যালুটা। তাহলে আমার এখানে কি প্রিন্ট হওয়া উচিত, আমার কি 10 প্রিন্ট হওয়া উচিত না কি প্রিন্ট হওয়া উচিত? তো এটা যদি আমরা দেখি কি দেখব, দেখতে পাচ্ছি যে 10.6টা জিরো আছে। তো যেটা দেখা যাচ্ছে যে যখন ইন্টিজার ভেরিয়েবল সরি ইন্টিজার ভ্যালু যখন কোনো ফ্লোট ভেরিয়েবলে অ্যাসাইন করা হচ্ছে তখন অ্যাজ এ ওটা ফ্লোট হিসাবে অ্যাসাইন হচ্ছে, মানে 10টা 10 হিসাবে না গিয়ে ওটাকে রিয়েলে কনভার্ট করা হলো, মানে ইন্টিজার থেকে ওটা রিয়েলে কনভার্ট হয়ে গেল, কনভার্ট হয়ে তারপর অ্যাসাইনমেন্টটা হলো। আশা করি বোঝা গেছে। সিমিলারলি যদি আমরা কোনো একটা ইন্টিজার ভেরিয়েবল যেমন এ আছে, এতে যদি আমরা কোনো ফ্লোট ভ্যালু দিই, যেমন ধরো 10.5 দিলাম, এটা কিন্তু ইন্টিজার, মানে এর মধ্যে ইন্টিজার ভ্যালুই থাকতে পারে, কিন্তু আমি দিলাম রিয়েল ভ্যালু 10.5। তাহলে যখন আমি প্রিন্ট করব আমি একটা নিউ লাইন নিয়ে নিই যাতে করে আমার নতুন লাইনে এটা প্রিন্ট হয়। পার্সেন্টেজ ডি দেবো, কারণ ডি কেন দেবো, কারণ এটাকে আমি প্রিন্ট করতে চাইছি, এটা হচ্ছে ইন্টিজার, সেই কারণে আমি পার্সেন্টেজ ডি দিলাম, এখানে এর ভ্যালু দিলাম। তাহলে এবার আমরা কি এক্সপেক্ট করতে পারি যে কি ভ্যালুটা প্রিন্ট হবে, আমার 10.5 কি প্রিন্ট হবে, কারণ এর মধ্যে কিন্তু 10.5 থাকতে পারে না, তাহলে কি প্রিন্ট হবে, যেটা দেখবো 10 প্রিন্ট হলো, তার মানে পয়েন্টের আগে যে পোর্শনটা ছিল সেটাই হচ্ছে, মানে ইন্টিজার পার্টটা ও নিয়ে নিল। এখানে কিন্তু কোনো রাউন্ড অফ হচ্ছে না, ঠিক আছে, কোনো রাউন্ড অফ হচ্ছে না, তার মানে আমি যদি 10.6 দিতাম এটা কিন্তু 11 হয়ে যেত না, এটা 10ই থাকতো। সো এখানে কোনো রাউন্ড অফ হচ্ছে না, জাস্ট ও কী করছে, ইন্টিজার পার্টটা নিয়ে নিচ্ছে, দ্যাটস অল। সো এখানে কোনো রাউন্ড অফ হচ্ছে না এই জিনিসটা। আচ্ছা, এটা বোঝা গেল। নেক্সট এবার হচ্ছে দেখো এবার এখানে আর কিছু দিয়েছে, দেখো যে সি অ্যালাউজ অনলি ওয়ান ভেরিয়েবল অন দ্য লেফট হ্যান্ড সাইড। তো এই যে আমরা যখন অ্যাসাইনমেন্ট করছি তখন লেফটে যেন একটাই মাত্র ভেরিয়েবল থাকে, যেমন এখানে জেড ইকুয়ালস টু কে ইন্টু এল, এটা ঠিক আছে, কিন্তু কে ইন্টু এল ইকুয়ালস টু জেড এইটা আমরা লিখতে পারবো না, এই জিনিসগুলো লেখা যাবে না, মানে ইলিগাল, মানে লেখা উচিত নয়, মানে হবেই না কাজ। ওকে, এইবার বি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এখানে দেখো ডিভিশনের ব্যাপারটা, দেখো ডিভিশনের ব্যাপারে কিছু জানার আছে। হ্যাঁ, যখন আমরা ইন্টিজারকে ইন্টিজার দিয়ে যখন ডিভাইড করব তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়। যেমন এখানে এটা তো ইন্টিজার, তো আমরা ধরো এখানে যদি 5কে 4 দিয়ে ডিভাইড করি, দেখো ব্যাপারটা কি হচ্ছে, 5কে 4 দিয়ে যখন ডিভাইড করছি তখন আমরা কি জানি 5কে 4 দিয়ে ডিভাইড করলে 1 পয়েন্ট সামথিং হবে, তাই তো, কিন্তু যেহেতু এটা ইন্টিজার ভেরিয়েবল, ও কিন্তু 1-এর পরে আর যেটা আছে সেটা নেবে না, সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবে 1, মানে যেহেতু ইন্টিজার বাই ইন্টিজার, সো এর ভ্যালুটাও হবে ইন্টিজারই, তার মানে 5/4 এখানে 1 দেবে, ঠিক আছে, 5/4 তাহলে এখানে কত 1। আবার যদি আমি এই এক্সপ্রেশনটা লিখতাম 5.0 ডিভাইডেড বাই 4.0, দেখো এখানেও ভ্যালুটা কিন্তু আমার এর ভ্যালু 1ই হবে, কিন্তু
দের ইজ এ সার্টেল ডিফারেন্স। দেখো ওপরটার ভ্যালু কিন্তু ও কম্পিউটার এভালুয়েটই করবে 1, কিন্তু এইখানে যেহেতু আমরা রিয়েল ভেরিয়েবলকে রিয়েল কনস্ট্যান্ট দিয়ে যখন ডিভাইড করছি তখন ভ্যালুটা কিন্তু রিয়েলই বেরোবে, মানে 5.0 ডিভাইডেড বাই 4.0, তাহলে ভ্যালুটা বেরোবে 1.125 না 1.25। তো 1.25 যেটা বেরোলো এবার আমি সেইটাকে এতে অ্যাসাইন করছি। তাহলে এখানে ব্যাপারটা দুটো ধাপে হচ্ছে। তার মানে প্রথমে হচ্ছে যে 5. আমি মানে এটা জাস্ট এমনি লেখার জন্য আমি লিখছি, এখানে না লিখে আমি এখানে লিখছি। মানে যখন আমি 5.0 ডিভাইডেড বাই 4.0 যখন লিখছি, এইটা প্রথমে ক্যালকুলেট হবে 1.25, মানে এটা কম্পিউটার এটা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পর এতে যখন এবার অ্যাসাইন করবে তখন 1.25ই অ্যাসাইন হবে। কিন্তু যেহেতু এটা রিয়েল, ও অ্যাকচুয়ালি নেবে, মানে এ ভ্যালুটা অ্যাকচুয়ালি 1 ভ্যালুটাকে নেবে। এই হচ্ছে গল্প। মানে ক্যালকুলেশনটা হচ্ছে 1.25, অ্যাসাইনও করলাম 1.25, কিন্তু যেহেতু এর মধ্যে ডেসিমাল পয়েন্টগুলো থাকতে পারবে না, শুধু ইন্টিজার থাকবে, সেই জন্য 1টা নিল। এই হচ্ছে ডিফারেন্স। আর 5/4 এর ক্ষেত্রে ও ভ্যালুটাই বের করছে 1, মানে যেখানেই তুমি 5/4 লিখবে সবসময় 1ই ক্যালকুলেট করবে ও। তাহলে একটা জিনিস, মজার জিনিসটা দেখো, যে আমি যদি এখানে লিখতাম যে b ইকুয়ালস টু 5/4, হ্যাঁ, তাহলে কি, যেহেতু ইন্টিজার বাই ইন্টিজার ভ্যালু, 5টা ইন্টিজার 4টা ইন্টিজার, তাহলে যখন আমি ডিভাইড করছি তখন ভ্যালুটা কিন্তু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে বিতে কত অ্যাসাইন হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা দেখো একই জিনিস, কিন্তু বিটা যেহেতু রিয়েল ভেরিয়েবল, আমি যদি এখানে এবার যখন প্রিন্টটা করব তখন দেখতে পাবে, সরি কিছু ভুল হয়েছে, আচ্ছা এগুলো বোধহয় ডিলিট করে দিই। হ্যাঁ দেখো বি এর মধ্যে কিন্তু 1.0000 দিচ্ছে, তার মানে 5/4টা কিন্তু 1.25 হয়ে যায়নি, মানে ইন্টিজার বাই ইন্টিজার ক্যালকুলেশনটা ইন্টিজারই ক্যালকুলেশন করলো, সেটাকে 1 ক্যালকুলেট করলো। সো এই জিনিসগুলো সম্পর্কে না জানলে ভুল হয়ে যাবে। ওকে, সো আমরা যেটা এখানে দেখছি যে দিস অপারেটর রিটার্নস দ্য, মানে পার্সেন্টেজটা রিটার্নস দ্য রিমাইন্ডার when dividing one integer with another. Thus the expression 10/2, মানে 10কে 2 দিয়ে ভাগ করছি তো 5 দেবে ডেফিনেটলি, কিন্তু 10কে যখন 2 দিয়ে পার্সেন্টেজ করছি তার মানে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে, যেটা 0 হয় তা সেইটা দেবে। তা এটা হচ্ছে রিমাইন্ডার অপারেশন পার্সেন্টেজটাকে। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে এই যে পার্সেন্টেজটা একমাত্র ইন্টিজারের ক্ষেত্রেই কাজে লাগে, মানে this operator cannot be applied on a float. Also note that on using percentage, the sign of the remainder is always same as the sign of the numerator, মানে ওপরে যেটা থাকবে সেই অনুযায়ী তোমার ভ্যালুটা দেবে। তো এগুলো কয়েকটা যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা ধরো a ইকুয়ালস টু আমি লিখলাম 5/2 লিখলাম, তার মানে 5কে 2 দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকে, এক ভাগশেষ থাকে, তাহলে এখানে যখন আমরা প্রিন্ট করব এটাকে আমি পার্সেন্টেজ দিলে এটা আর কাজ করবে না, আমি এটা কমেন্ট করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম, তাহলে এইটা আর কাজ করবে না। সো এখানে 1 প্রিন্ট হলো, তার মানে এক ভাগশেষ থাকছে, তাই না? কিন্তু যদি আমি এখানে -5কে যদি 2 দিয়ে ডিভাইড করতাম কত ভাগশেষ থাকে, তখন আমাকে নেগেটিভে ভাগশেষটা দেবে। ঠিক আছে, এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে -5কে আমরা এইভাবে লিখতে পারি -6, সরি
আর 2 ইন্টু -2 দ্যাট ইজ -4 আর -1, তাহলে -1টাই রিমাইন্ডার হওয়া উচিত। দেখি, হ্যাঁ -1 হয়ে যাচ্ছে, মানে সবসময় নেগেটিভে দেবে কারণ -5টা যেহেতু নেগেটিভ, সেই জন্য আমার অ্যান্সারটাও নেগেটিভেই আসবে, মানে নিউমারেটারে যা থাকবে সেই অনুযায়ী তোমার ভ্যালুটা দেবে, রিমাইন্ডারটা দেবে। সো রিমাইন্ডার ক্যান বি পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ। ওকে, আমরা আরেকটা যদি টেস্ট করি, ধরো 17কে আমরা 4 দিয়ে ভাগ করছি, 4 না 17কে 3 দিয়ে ভাগ করছি, 3, তাহলে এটা কত হওয়া উচিত? ডেফিনেটলি 2 হওয়া উচিত, 2। আচ্ছা, আমি যদি -17 করি, তাহলে এখানে -15 -2, তাহলে এখানে -2ই দেওয়া উচিত। সো এইরকমভাবে রেজাল্টটা হচ্ছে। আচ্ছা, আমি যদি 17কে -3 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, তাহলে আমি যদি -3টা এইভাবে রাখি, তাহলে কি ঘটছে দেখি, 2 হচ্ছে। তাহলে এখানে কিভাবে ওই জিনিসটা ঘটলো? 17 সমান আমি এইভাবে লিখছি -3 × -5, মানে ভাগফলটা -5 আসলো, তার মানে 15 চলে আসলো, আর এক্সট্রা 2 বেঁচে থাকলো। কারণ এখানে 17টা যেহেতু পজিটিভ, রিমাইন্ডারটাও পজিটিভই দেবে, এই হিসাবে ও কিন্তু কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, -17কে তুমি যদি -3 দিয়ে ভাগ করো, তাহলে -2 থাকা উচিত একরকমভাবে। তো এইভাবে এটা কিন্তু কাজ করছে। চলো, তাহলে এটা ভেরিফাই হয়ে গেল। ওকে, নেক্সট কি বলছে দেখো, যে অ্যান অ্যারিথমেটিক অফ ইনস্ট্রাকশন ইজ অ্যাট টাইমস ইউজড ফর স্টোরিং ক্যারেক্টার কনস্ট্যান্ট। এবার দেখো, ক্যারেক্টারে আমরা লিখি, ক্যারেক্টার মানে কি, জাস্ট একটা করে সিম্বল, যেমন এখানে ABCD, এগুলো হলো ভেরিয়েবল নেম, যেগুলো ক্যারেক্টার ভ্যালু অ্যাসাইন করবে। তো এর মধ্যে আমি নিলাম F, ক্যারেক্টারকে সবসময় সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, ডবল কোটের মধ্যে নয়, সিঙ্গেল কোটের মধ্যে, তাহলে F এর মধ্যে থাকলো। ওকে, সিমিলারলি G এর মধ্যে রাখলাম, আর এর মধ্যে প্লাস রাখলাম। এবার একটা জিনিস আছে, যে অ্যাকচুয়ালি ক্যারেক্টার মানে এই Fটা অ্যাসাইন হয়নি, কি অ্যাসাইন হয়েছে, প্রত্যেকটা সিম্বলের জন্য একটা করে কোড অ্যাসাইন করা আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাস্কি কোড। অ্যাস্কির একটা ফুল ফর্ম আছে, যেটা গুগলে সার্চ করলে তুমি জানতে পারবে। লেট আস সার্চ। এই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো প্রত্যেকটা সিম্বলের এক একটা করে কোড আছে, ঠিক আছে। তো সেই কোডগুলো এখানে কিন্তু আমরা চাইলে সেগুলো বের করতে পারবো, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেখাই, যে কার কোড তুমি যদি জানতে চাও কিভাবে জানবে। ধরো আমি এখানে একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিচ্ছি, নাম দাও, কিছু একটা নাম দাও, লেটস সে সি। আচ্ছা, এগুলোকে এবার মুছে দাও। আচ্ছা, সো আমি ধরো সি ইকুয়ালস টু লিখলাম সিঙ্গেল কোট ক্যাপিটাল X, তাহলে এবার আমি এক্সের ধরো কোডটা জানতে চাইছি, তাহলে সি এর মধ্যে এখন, কিন্তু সি তো ক্যারেক্টার ভেরিয়েবল, তো আমি কি করব, এই সি এর ভ্যালুটাকে একটা ইন্টিজার ভেরিয়েবলে রাখতে চাই, তাহলে তার জন্য আমি কি করব, এ ইকুয়ালস টু ধরো সি করে নিলাম। তাহলে সি এর যেটা, এটা তো ইন্টিজার ভেরিয়েবল আর সিটা ক্যারেক্টার, তাহলে সি এর যেটা অ্যাস্কি কোড সেইটা কিন্তু এর মধ্যে স্টোর হয়ে গেল, কারণ এটা ইন্টিজার, যার ফলে একটা কোডটা ওর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। এবার আমি যদি কোনো ভুল না করে থাকি, এটা মানে অ্যাস্কি কোডটা প্রিন্ট করবে, লেট আস সি 88, তাহলে এক্স এর কোড হলো 88। একই রকমভাবে আমি যদি ধরো আরেকটা ভেরিয়েবল বি এখানে রাখি ক্যারেক্টার,
লেটস সে বি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু ওয়াই। এখন তুমি ধর জানতে চাও যে বি এর অ্যাস্কি কোড কত, তো এখানে আমি জাস্ট বি দিয়ে দিই। আগেরটা 88 ছিল, ও সরি ভুল হয়েছে কোথাও, এই যে এখানে সেমিকোলন দিইনি বলে ভুল হয়েছে, ঠিক আছে ওকে। তো 89, তাহলে এক্স এর হচ্ছে 88, এর হচ্ছে 89। আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, এর জায়গায় আমি লিখতে পারি বি প্লাস সি করে দিলাম। তাহলে বি প্লাস সি মানে এক্স আর ওয়াই এর অ্যাস্কি কোডগুলোর যোগফল হচ্ছে, ঠিক আছে। এটা যেহেতু ইন্টিজার, তাহলে এখানে অ্যাস্কি কোডগুলো যোগ হচ্ছে, মানে তুমি এটা ভেবো না যে এক্স আর ওয়াই যোগ হয়ে গেল, সেটা হচ্ছে না, ওদের অ্যাস্কি কোডগুলো যোগ হয়ে এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। তাহলে এখন 80 মানে কি, বি এর মধ্যে আমার আছে 89, সি এর মধ্যে আছে 88, তাহলে দুটোকে যোগ করলে কত পাবো, সেই ভ্যালুটা এখানে দেবে। দেখো 177, 88 আর 89কে অ্যাড করলে 177 হচ্ছে। তাহলে যে ক্যারেক্টার যেগুলো আছে ক্যারেক্টার ভেরিয়েবল, তাদের মধ্যে অ্যাজ এ অ্যাস্কি কোড হিসাবে জিনিসটা স্টোর হচ্ছে। কিন্তু তুমি যদি এখানে প্রিন্ট করো, ধরো এটাকে আমি আর প্রিন্ট করতে চাইছি না, তার জায়গায় আমি প্রিন্ট করছি প্রিন্টএফ পার্সেন্টেজ না, এখানে পার্সেন্টেজ ডি না লিখে সি যদি লিখি, এখানে যদি আমি এবার সি লিখি, তাহলে সিটা যেহেতু ক্যারেক্টার আর আমরা ক্যারেক্টারই প্রিন্ট করছি, ডেফিনেটলি আমরা এখানে এক্স দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা সিটাকে ডাইরেক্টলি অ্যাজ এ, আচ্ছা এবার তুমি যদি এইভাবে লিখো যে আমি সিটাই রাখবো কিন্তু এখানে পার্সেন্টেজ ডি করে দেবো, তাহলে কি অ্যাস্কি কোডটা দেখ শো করবে? লেট আস সি, অ্যাস্কি কোডটা শো করছে। কিন্তু অনেক সময় এখানে অনেক কিছু কিছু জায়গায় ভুলও হতে পারে, সো এই জিনিসটা না করাই ভালো। প্রথমে আমরা কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলে ওটাকে রেখে দেবো, তারপরে কাজটা করব, তাহলে ভুলটা হবে না। ওকে, তাহলে আমি সিটাকেই প্রিন্ট করছি কিন্তু এখানে পার্সেন্টেজ ডি দিয়ে, তার মানে অ্যাস্কি কোডটা প্রিন্ট হচ্ছে। একই রকমভাবে যদি আমি এখানে বিটা প্রিন্ট করি, তাহলে কি 89 হচ্ছে? দেখে নিই, হচ্ছে, তাহলে ঠিকই আছে। ওকে, এবার আসি, তাহলে এই ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে গেল। সো এখানে সেই জিনিসটা এখানে মেনশন করেছে যে জেড এ এক্সে আমি এ এর অ্যাস্কি কোড, এখানে বি এর অ্যাস্কি কোড, এক্স প্লাস ওয়াই যখন করছি তখন ওদের অ্যাস্কি কোডগুলোর যোগ হচ্ছে, সো জেড এর মধ্যে ওদের অ্যাস্কি কোডগুলোর যোগফল আমি পাবো, যেটা 97, 98। তুমি কম্পিউটার প্রোগ্রামে করলে সেখানেও তুমি 97, 98ই দেখতে পাবে। ওকে ওকে, ভেরি গুড। নেক্সট, এবার আমরা যেমন যখন আমরা নিজেরা লিখি তখন এইভাবে এক্স এর পাশে ওয়াই বসিয়ে দিই, মানে আমি বুঝে যাই যে এক্স আর ওয়াই গুণ করা হচ্ছে, কিন্তু এটা কম্পিউটার বুঝবে না, কম্পিউটারকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাতে হবে। তো এখানে দেখো সি ইন্টু ডি, তাহলে সি ইন্টু স্ট্যারিক মানে স্টার চিহ্নটা দিতে হবে গুণের জন্য, তাহলে এখানে সি ইন্টু ডি দিলাম, তারপরে এখানে বি দেওয়া হলো। এবার ব্র্যাকেটে এক্স ওয়াই না লিখে এক্স ইন্টু ওয়াই এইভাবে লিখতে হবে, তবে গিয়ে কম্পিউটার এটা বুঝতে পারবে। ওকে, আরেকটা জিনিস যে সি প্রোগ্রামে কিন্তু ডাইরেক্টলি কোনো এক্সপোনেনশিয়াল বা পাওয়ার অপারেশনটা নেই, তো তার জন্য একটা লাইব্রেরি আছে, মানে অন্য কেউ এটা ডিফাইন করে রেখেছে, math.h, h ফর হেডার ফাইল, যেগুলো আমরা পরে পরে কিন্তু শিখব। সেখানে কিন্তু এই পাওয়ার ফাংশনটা অলরেডি ডিফাইন করা আছে। সো পাওয়ার ফাংশন ইজ এ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, ইট ইজ বিং ইউজ টু রেইজ, এখানে যেটা করা হয়েছে যে 3 টু দি পাওয়ার 2 ক্যালকুলেট করার জন্য এটা ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 2 মানে কত? 8। সো এই ভ্যালুটা এখানে ক্যালকুলেট করা হচ্ছে। আর মাথায় রাখতে হবে যে পাওয়ার ফাংশনটা এর ভেতরে যেটা আমি রাখতে হবে সেই দুটো কিন্তু ফ্লোট ভেরিয়েবল হতে হবে, সেই জন্যই এখানে 3
আর 2 ইউজ করা হয়েছে, কারণ আমি ফ্লোট চাইছি। অবশ্য এখানে 3,2 দিলেও কাজ করে যাবে, কারণ তখন 3 দিলে ওটাকে অ্যাকচুয়ালি ও অটোমেটিক্যালি ফ্লোটে কনভার্ট করে নেবে। এই কনভার্সন ব্যাপারটা আমরা আগে হয়তো ওইভাবে দেখিনি, ওকে আমরা পরে দেখব কনভার্সন ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, আর এই পাওয়ার ফাংশনটাকে ইউজ করার জন্য আমাদেরকে এই স্টেটমেন্টটা লিখতে হবে প্রথমেই। এগুলোকে বলা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ, মানে আগে থেকেই আমাকে মেন ফাংশনের আগে এই জিনিসগুলোকে লিখতে হবে, তবে গিয়ে আমরা পাওয়ার ফাংশনটা কাজ করবে, নাহলে কাজ করবে না, এরর দেখাবে। ঠিক আছে, যদি তুমি এখানে দেখতে চাও যে এরর সত্যি সত্যি দেখাচ্ছে কিনা, আমরা এখানে ভেরিফাই করে নিতেই পারি। ধরো আমি এখানে লিখলাম পাওয়ার, আচ্ছা ধরো a = আমি লিখলাম পাওয়ার 3,2 লিখলাম, এখানে দিলাম। এবার এখানে a এর ভ্যালু প্রিন্ট করতে চাইছি, এবার যখন আমি করব, এখানে কোনো এরর দিল না, তার কারণ হয়তো এখানে ইনবিল্ড হয়তো ওটা ইউজ হচ্ছে আর কি। যাই হোক, সো উই উড লার্ন মোর অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনস। আরও অনেকগুলো ফাংশনস আছে, যেমন ধরো অ্যাবসোলুট ভ্যালু, তারপরে স্কোয়ার রুট, সাইন ভ্যালু বের করা, কস ভ্যালু, ট্যান ভ্যালু, এগুলো সব কিছুই এই math.h এর মধ্যে তুমি পাবে। সো এটাকে ইউজ করলে এই ফাংশনগুলো ইউজ করতে পারবে। ওকে, এবার যে দেখো ইন্টিজার আর ফ্লোট কনভার্সন, এইটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি হালকা কিছুটা আলোচনা করেছি। দেখো, in order to effectively develop C programs, it will be necessary to understand the rules that are used for the implicit conversion of floating point and integer variables. মানে সি প্রোগ্রামে কিভাবে জিনিসগুলো কাজ করছে সেই রুলগুলো আমাদেরকে জানা কিন্তু দরকার, নাহলে আমরা কারেক্ট প্রোগ্রাম লিখতে পারবো না। দেখো, প্রথম যেটা, অ্যান অ্যারিথমেটিক অপারেশন বিটুইন অ্যান ইন্টিজার অ্যান্ড ইন্টিজার, দুটোই যদি ইন্টিজারের মধ্যে হয়, তাহলে ওটার এভালুয়েশন করে যে ভ্যালুটা বেরোবে সেটাও ইন্টিজারই বেরোবে, এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। সো আমি যদি 5কে 3 দিয়ে ডিভাইড করি, 5/3 যদি লিখি, তাহলে 5টাও ইন্টিজার, 3টাও ইন্টিজার, তো 5/3 সবসময় ইন্টিজারই দেবে। তাহলে কত দেবে? 5/3 1 দেবে, যেটা আমি দেখলাম আমরা, তাই না? অ্যান অপারেশন বিটুইন এ রিয়েল অ্যান্ড এ রিয়েল অলওয়েজ রিয়েল হবে। সো রিয়েলকে রিয়েল দিয়ে যদি অপারেশন করি, তাহলে রেজাল্টটাও রিয়েলই বেরোবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, যদি আমরা রিয়েল আর ইন্টিজারের মধ্যে যদি একটা অপারেশন করি, অ্যান অপারেশন বিটুইন অ্যান ইন্টিজার অ্যান্ড এ রিয়েল, তখন রেজাল্টটা রিয়েল হবে। আর এইটা করার সময়, এই অপারেশনটা করার সময় ইন্টিজারটাকে ও আগে কি করবে? রিয়েলে কনভার্ট করে নেবে। মানে এখানে বলা হয়েছে যে ইন্টিজার ইজ ফার্স্ট প্রমোটেড টু এ রিয়েল, প্রমোশন হয়ে যাবে, ইন্টিজার ভ্যারিয়েবলটার প্রমোশন হয়ে রিয়েল হয়ে যাবে, তারপরে গিয়ে রিয়েল অপারেশনটা পারফর্ম হবে, সেই জন্য এই রেজাল্টটা রিয়েলই থাকবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন এখানে 5/2, দুটো ইন্টিজার বাই ইন্টিজার, সুতরাং রেজাল্ট হচ্ছে 2। এখানে 5.0 ডিভাইডেড বাই 2, তো এইটা দেখো এখানে রিয়েল আর ইন্টিজার আছে, সো এখানে ইন্টিজারটা কনভার্ট হয়ে 2.0 হয়ে যাবে, তারপরে 5.0 ডিভাইডেড বাই 2.0 গিয়ে তখন রিয়েল ভ্যালু দিচ্ছে। সিমিলার কেস এখানেও ঘটবে, এখানে অটোমেটিক রিয়েল আছে, সো রিয়েলই ঘটবে, কোনো সমস্যা নেই। এখানে 2/5, যেহেতু ইন্টিজার আছে, সো রেজাল্ট উইল বি 0। এগুলো সব রিয়েল হয়ে যাবে, যেহেতু রিয়েল ইন্টিজার আছে, রিয়েল ইন্টিজার, সো সবসময় রেজাল্ট রিয়েলই বেরোচ্ছে। ওকে, আচ্ছা,
type conversion in assignments. দেখো, it may so happen that the type of the expression on the right hand side and the type on the of the variable on the left hand side are different. যেটা আমি এর আগে এক্সাম্পল দিয়ে তোমাকে বললাম যে আমি একটা ইন্টিজারের মধ্যে রিয়েল ভ্যালু যদি অ্যাসাইন করি তাহলে কি হবে, সেই জিনিসগুলো এখানে ঘটছে। তো সেইখানে প্রমোশন ডিমোশন ঘটবে। যেমন এখানে এক্সাম্পল যদি আমরা ডাইরেক্ট চলে আসি, এখানে আইটা হচ্ছে ইন্টিজার আর বিটা হচ্ছে ফ্লোট মানে রিয়েল। এখানে আমি লিখলাম আই ইকুয়ালস টু 3.5, মানে ইন্টিজার ভেরিয়েবল কিন্তু ওকে অ্যাসাইন করলাম রিয়েল ভেরিয়েবল, কিন্তু সেটা সম্ভব নয় কারণ আইয়ের মধ্যে ইন্টিজারটাই থাকতে পারবে, সেই জন্য আই ইকুয়ালস টু 3 অ্যাসাইন হবে, মানে এটার যে রেজাল্ট বেরোবে সেটা অ্যাকচুয়ালি আইয়ের মধ্যে 3 অ্যাসাইন হচ্ছে, নট 3.5। আচ্ছা, আর এখানে বিটা যেহেতু ফ্লোট কিন্তু দিলাম রিয়েল ইন্টিজার, তাহলে বি এর মধ্যে অ্যাকচুয়ালি 30.6টা জিরো অ্যাসাইন হবে, তার মানে ফ্লোট হিসাবে কিন্তু ওটা অ্যাসাইন হচ্ছে। তো এই জিনিসটা এখানে এক্সপ্লেইন করা আছে, আমি আর ওটা আর বলছি না। সো এবার যদি আমরা কমপ্লেক্স ইউজ করি, মানে অনেকগুলো এখানে যেমন দেখতে পাচ্ছ, মানে অনেকটা কোশ্চেন থাকে না যে সরল করো, সিম্পলিফাই। তো সিম্পলিফাইটা কিভাবে হবে, কোন পদ্ধতি অনুযায়ী হবে সেটা আমাদেরকে জানতে হবে এবার। তাহলে এখানে দেখো কি বলছে, হিয়ার ইন দ্য অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট সাম অপারেন্টস আর ইন্টিজার্স হোয়ারএস আদার্স আর ফ্লোটস। এখানে দেখতে পাচ্ছি ইন্টিজার ফ্লোট সব রকম এখানে ইউজ করা হয়েছে। অ্যাজ ইউ নো ডিউরিং এভালুয়েশন অফ দ্য এক্সপ্রেশন দ্য ইন্টস উড বি প্রমোটেড টু ফ্লোটস। যেহেতু রিয়েল আর ইন্টিজার দুটোই আছে, তো যেগুলো যেগুলো ইন্টিজার আছে সেগুলো ফ্লোটে গিয়ে প্রমোশন হয়ে যাবে। আর রেজাল্টটা এসটা কি ভেরিয়েবল, এসটা ইন্টিজার, তো আলটিমেটলি এই মানে এভালুয়েশন ঘটবে রিয়েল ভেরিয়েবল, সেই রিয়েল ভেরিয়েবলটা আবার গিয়ে ডিমোশন হয়ে ইন্টিজার হয়ে তারপর এসে গিয়ে ঢুকবে, সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। দেখো, ints would be promoted to floats and the result of the expression would be a float, but when this float value is assigned to s which is an integer, it is again demoted to an integer then stored in s. আচ্ছা, এবার নেক্সটে অ্যারিথমেটিক অপারেশন, এগুলো আমরা অলরেডি আলোচনা করলাম যে কোনটা কিভাবে হয়, সো এটা নিয়ে আর ডিসকাস করার কিছু নেই। এবার একটা জিনিস দেখো, নোট দ্যাট দো দ্য ফলোয়িং স্টেটমেন্টস গিভ দ্য সেম রেজাল্ট 0, মানে কেটা এখানে ইন্টিজার, ওকে, কেটা ইন্টিজার ভেরিয়েবল, সো যখন আমরা এটাকে করব তখন 0ই দেবে, এটাকে যখন আমরা করব ক্যালকুলেশন তখন 0ই দেবে। তা কে এর মধ্যে 0ই অ্যাসাইন হচ্ছে, কিন্তু এদের মধ্যে সামান্য পার্থক্য আছে, যে পার্থক্যটা আমি আগে আলোচনা করেছি, কিন্তু তাও দেখো এর যেহেতু ইন্টিজার বাই ইন্টিজার অলরেডি এটা এভ্যালুয়েশনটা কত হবে, 0ই হবে এবং 0টাই এর সঙ্গে অ্যাসাইন হবে, কিন্তু যেহেতু এখানে রিয়েল বাই ইন্টিজার আছে সো আলটিমেটলি এটা এভ্যালুয়েশনটা রিয়েল ঘটবে। তাহলে 2কে 9 দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেটা হচ্ছে 0.22222 এইভাবে হবে, 6টা 2 দেবে, কিন্তু যেহেতু আমি ইন্টিজার ভেরিয়েবল এটাকে অ্যাসাইন করছি সো গিয়ে 0টাই শুধু অ্যাসাইন হবে। তার সরি ওকে, যেটা বলছিলাম যেখানে 0 ভ্যালুটা এভালুয়েশন হবে সেটাই কে এর মধ্যে স্টোর হবে, এখানে 0.222 অ্যাসাইন হবে এভালুয়েশন হবে, কিন্তু 0 অ্যাসাইন হবে। ওকে, নেক্সট হচ্ছে হায়ারার্কি অফ অপারেশনস, মানে প্রত্যেকটা অপারেশনসের একটা প্রায়োরিটি ডিফাইন করা আছে, যে এর কাজ আগে করতে হবে এর কাজ পরে করতে হবে এইভাবে, সেটাকে বলা হচ্ছে হায়ারার্কি।
কার কাজ, কাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। যেমন বদমাসে একটা হায়ারার্কি অ্যাসাইন করা আছে না, বি ফর ব্র্যাকেট, তারপরে অফ, ডি ফর ডিভিশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এইভাবে ওখানে অ্যাসাইন করা আছে। এখানেও কিছু হায়ারার্কি আছে। তো এখানেও ব্র্যাকেট ডেফিনেটলি ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটের ভেতরের কাজগুলো আগে করতে হবে। কিন্তু যদি যেমন এখানে 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু ওয়াই, তো এখানে কি ঘটবে? এখানে কি এটা এরকম ঘটবে যে 2x মাইনাস 3y ঘটবে, না 2 ইন্টু এক্স মাইনাস 3y ঘটবে? দুটোর মধ্যে কোনটা ঘটবে? সবসময় আমরা যেভাবে ভাববো সেরকম নাও ঘটতে পারে। ওকে, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এখানে a বাই বি ইন্টু সি বলতে কি বোঝাচ্ছে? এটা কি a বাই বি ইন্টু সি, না a বাই বি ইন্টু সি? সো এগুলো বোঝার জন্য আমাদেরকে হায়ারার্কিটা বুঝতে হবে। প্রথমে হায়ারার্কিটা আমরা প্রথমে যদি দেখে নিই, প্রথমে হচ্ছে দেখো তিনটে এদের হায়ারার্কি সেম, মানে মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর পার্সেন্টেজ, এদের প্রায়োরিটি হচ্ছে 1। তারপরে প্লাস মাইনাস সেম, তারপরে হচ্ছে ইকুয়ালিটি। ওকে, সো আরও প্রচুর অপারেশনস আছে। সবার হায়ারার্কি যদি দেখতে হয় আমাদেরকে অ্যাপেন্ডিক্সে একটা লিস্ট করে দেওয়া আছে, সেই লিস্টটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম যে এগুলো হায়ারার্কি। ঠিক আছে, দ্যাটস ওকে। তাহলে উইদিন প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস মানে হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, the same hierarchy as mentioned in figure 2.3 is operative. Also, if there are more than one set of parentheses, the operations within the innermost parenthesis would be performed first. এটা আমরা আমাদের ইউজুয়াল প্রসেসেও তাই করি, যে একদম ভেতরের ব্র্যাকেটটা আগে কাজ করবে, তারপরে আস্তে আস্তে মানে যেভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বুঝি, ওই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপরে ফলোড বাই দ্য অপারেশনস উইদিন দ্য সেকেন্ড ইনারমোস্ট পেয়ার, এইভাবে যাই। ঠিক আছে, এটা ব্র্যাকেটের ব্যাপারটা হয়ে গেল। তারপরে উই মাস্ট অলওয়েজ রিমেম্বার টু ইউজ পেয়ার্স অফ প্যারেন্থেসিস, মানে ব্র্যাকেট একসঙ্গে সবসময় ইউজ করতে গেলে ভুল হয় না, তাহলে অনেক সময় যদি বেশি ব্র্যাকেট দাও ভুল হওয়ার একটা চান্স থাকে। সো এই ভুলগুলো এড়ানোর জন্য যখনই আমরা টাইপ করব তখনই দুটো ব্র্যাকেট একসঙ্গে টাইপ করা উচিত। ওকে, দেখো এই সিম্পলিফিকেশনটা কিভাবে ঘটবে সেটা আমরা দেখব। দেখো, তো এখানে যেটা দেখা যাচ্ছে 2 ইন্টু 3, মানে অ্যাট এ টাইম কিন্তু একটাই এভ্যালুয়েশন ঘটবে, কম্পিউটার অ্যাট এ টাইম একটা করে করবে, কিন্তু খুব ফাস্ট করবে। এখানে দেখো এখানে মাল্টিপ্লিকেশন আছে, আবার ডিভিশন আছে, তো কোনটা আগে করবে? দুটোরই প্রায়োরিটি কিন্তু সেম। আমরা অলরেডি দেখলাম ইন মাল্টিপ্লিকেশন, ডিভিশন সেম প্রায়োরিটি, তাহলে কোনটা আগে করবে? 3/4 আগে করবে, না 2 ইন্টু 3 আগে করবে? তো তারপরে চলে আসে আরেকটা জিনিস চলে আসে, অ্যাসোসিয়েটিভিটি অফ অপারেটরস। মানে যদি সেম প্রায়োরিটির অপারেশন থাকে তাহলে তাদের মধ্যে একটা রুল ফলো করে, ওই রাইট টু লেফট অর লেফট টু রাইট। তো এখানে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো সব ক্ষেত্রে কি হয়, লেফট টু রাইট রুলটা ফলো হয়। তাহলে এখানে লেফট টু রাইট রুল ফলো হবে। তো প্রথমে 2 ইন্টু 3 এটা 6 হয়ে যাবে, তাহলে দেখতে পাচ্ছ পরের লাইনে এটা গিয়ে 6 হয়ে গেছে, তো 6/4 হয়ে গেছে, বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে।
কারণ একটাই অপারেশন একবারে ঘটবে। এবার 6/4টা ক্যালকুলেশন ঘটবে। তো 6/4 যেহেতু ইন্টিজার বাই ইন্টিজার ক্যালকুলেশন হয়ে 1 ভ্যালুটাই দেবে, তো 1 ভ্যারিয়েবলটা হলো। তারপরে 4/4 নেক্সট স্টেপে 4/4 করবে, কারণ ডিভিশন আগে করবে, তো এটা করলো 1 করলো। আচ্ছা, তারপরে এটা থাকলো। এবার দেখো এটার মধ্যে একটা লাস্টে ডিভিশন পড়ে আছে, তো এবার সেই ডিভিশনটাকে আগে করবে, কারণ ডিভিশনের প্রায়োরিটি আগে। তো 5/8-এর ইন্টিজার রেজাল্ট হবে, সো 0 হবে, সো এখানে এটা হলো। এরপর আমরা লেফট টু রাইট ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে 1 + 1 2 হয়ে গেল, তাহলে 2 + 8 বাকিগুলো একই থাকলো। তারপরে 2 + 8 10 হলো, তারপরে বাকিগুলো একই থাকলো। এবার 10 - 2 8 হলো, তারপরে বাকিগুলো একই থাকলো। এইভাবে জিনিসটা কাজ করে এই ভ্যালুটা দিচ্ছে। ওকে, তো প্রথমে মাল্টিপ্লিকেশন ডিভিশনটা লেফট টু রাইট হবে, তার সমস্ত মাল্টিপ্লিকেশন ডিভিশন যখন হয়ে যাবে তারপর ও কিন্তু যোগ বিয়োগে হাত দেবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে ঘটছে, ভালো করে বুঝে নিতে হবে এই যে জায়গাগুলো। আচ্ছা, এখানে দেখো কেটা ধরো একটা ফ্লোট ভেরিয়েবল, দ্যাটস ওকে। এখানে দেখো 3/2 ইন্টু, এখানে তাহলে ডিভিশন আছে, এখানে মাল্টিপ্লিকেশন আছে, প্লাস আছে, ডিভিশন আছে। তাহলে আগে ডিভিশন মাল্টিপ্লিকেশনগুলো ঘটবে। তাহলে প্রথমে বাঁ দিক থেকে শুরু করব। তাহলে এইটা 3/2 কত হবে? 1 হবে, কারণ ইন্টিজার বাই ইন্টিজার করছি, তো ভ্যালুটা সবসময় কী হবে? ইন্টিজারই থাকবে। যদিও কেটা এখানে ফ্লোট ভেরিয়েবল, তাও কিন্তু এখানে যেহেতু আমরা ইন্টিজার বাই ইন্টিজার করছি সেই জন্য এটা 1ই এভালুয়েশনটা হবে। সো 1 হলো, 1 × 4 হলো। তারপরে এটা মাল্টিপ্লিকেশন করবে, 4 হলো, তারপরে প্লাস লিখলাম 3/8। এবার যেহেতু ডিভিশন আছে 3/8 হয়ে গেল, 0 হয়ে গেল ইন্টিজার বলে। তাহলে এবার 4 অ্যাড হলো। তাহলে যখন একটাও ডিভিশন মাল্টিপ্লিকেশন থাকবে না তারপরে কিন্তু প্লাসটা শুরু হবে। ওকে, এইভাবে জিনিসগুলো কাজ করছে। আশা করি বোঝাতে পারলাম জিনিসগুলো। তো এই জিনিসটা তোমাকে প্র্যাকটিস করতে হবে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেটাকে সি এক্সপ্রেশনে কনভার্ট করতে গেলে কি করতে হবে। তো সি এক্সপ্রেশনে কনভার্ট করার সময় আমাদেরকে হায়ারার্কি, অ্যাসোসিয়েটিভিটি এগুলো মাথায় রেখে করতে হবে। এখানে কিন্তু একটা লাস্টের এক্সপ্রেশনটা ভুল দেওয়া আছে। এটা কিন্তু ভুল দেওয়া আছে। এখানে যেটা হবে এক্স, এখানে দেখো 3 আর ZY এটা কিন্তু একটা ব্র্যাকেটে রাখা উচিত। সো এখানে একটা ব্র্যাকেট পুট করতে হবে, নাহলে কিন্তু x/3 আগে ক্যালকুলেশন হবে, তারপরে z + yটা গুণ হয়ে যাবে। তার মানে এই z + yটা অ্যাকচুয়ালি x উপরে চলে যাচ্ছে, সেইটা এক্সপ্রেশনটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, সো এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে বইয়ে দেওয়া আছে মানে যে ঠিক আছে সেটা কিন্তু নয়। ওকে, এবার অ্যাসোসিয়েটিভিটি যেটা আমরা আলোচনা করলাম, যে যদি সেম প্রায়োরিটির অনেকগুলো অপারেশন একসঙ্গে থাকে তাহলে আমরা আইদার লেফট টু রাইট অথবা রাইট টু লেফট, ডিপেন্ডিং অন মানে বইয়ে লেখা আছে অলরেডি যে কোন ক্ষেত্রে আমরা রাইট টু লেফট করব, কোন ক্ষেত্রে লেফট টু রাইট করব, এগুলো অলরেডি তোমার অ্যাপেন্ডিক্সে ডিফাইন করা আছে। যেমন ফর এক্সাম্পল ইকুয়ালিটির ক্ষেত্রে রাইট টু লেফট হবে, মানে প্রথমে বি এর ভ্যালু 3 হবে, তারপরে সেটা এর মধ্যে অ্যাসাইন হবে, এভাবে কাজ করছে। কিন্তু যদি মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো থাকে, সেগুলো মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন সবগুলো লেফট টু রাইট কাজ করবে। কি বললাম? ইকুয়ালিটি হলে রাইট টু লেফট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো লেফট টু রাইট কাজ করে। এইটা মাথায় রাখলেই আমরা করতে পারবো। এরপর চলে আসবে কন্ট্রোল ইনস্ট্রাকশন। এখানে 4 ধরনের কন্ট্রোল ইনস্ট্রাকশন হয়। একটা হচ্ছে সিকোয়েন্স কন্ট্রোল, একটা হচ্ছে সিলেকশন মানে কোনটা সিলেক্ট করব বা ডিসিশন কন্ট্রোল ইনস্ট্রাকশন, তারপরে লুপিং জিনিসগুলো হয়,
তারপরে কেস কন্ট্রোল, এগুলো আমরা পরের চ্যাপ্টারে আরও ডিটেলসে আলোচনা করব। আজকে এই অবধি থাক। তোমার কাজ হবে এই এক্সারসাইজগুলো ভালো করে করা, কোথায় কোনো ভুল আছে কিনা সেগুলো খুঁজে বের করা, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি নিজের মতো করে বেছে বেছে প্র্যাকটিস করে হ্যাঁ আমাকে দেখাতে পারো, তাহলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর পরের চ্যাপ্টার হচ্ছে ডিসিশন কন্ট্রোল ইনস্ট্রাকশন, যেটা আমরা ইফ স্টেটমেন্ট, এগুলো আমরা ইফ এলস শিখবো। এগুলো খুব বেশ ইন্টারেস্টিং, পুরো সি প্রোগ্রামিং কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে আমার, তো আমরা ধীরে ধীরে কিন্তু শিখবো। আমি একটু ডিটেলসে বইটা ধরে ধরে পড়াচ্ছি যাতে তোমাদের উপকারে লাগে। চলো আজকের জন্য এই অবধি, আমরা পরের দিন আবার মিট করব।